স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। থেমে থেমে বৃষ্টিতে আবারও অবনতির দিকে চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালীর বন্যার পরিস্থিতি। পানিবন্দী লাখো মানুষ, ডুবে আছে ঘরবাড়ি। বেশিরভাগ বানভাসীদের হাতে কোনো ত্রাণ না পৌঁছার অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 5 দিন পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের সাথে কক্সবাজারের ট্রেন চলাচল। বন্যায় ভেসে গেছে কারো ঘরবাড়ি, কারো ভেসে গেছে স্বপ্নও। কৃষি জমি, গবাদি পশু ও মাছের খামার ভেসে গেছে অনেকের। চট্টগ্রামের সাতকানিয়ায় এখনো পানিবন্দী লাখো মানুষ, আশ্রয় ও খাবার না পেয়ে দিশেহারা মানুষ। সাতকানিয়ার পানিবন্দী অনেকের কাছে এখনো পৌঁছেনি কোনো সহায়তা। কিছু জায়গা থেকে পানি নামছে, যেগুলো নিচু জায়গা আছে সেগুলো সব ঘর বাড়িতে পানি আছে। খাবারের কষ্ট আর থাকার কষ্ট, সবকিছুর কষ্ট। গতকালকে এমপি সাহেব কিছু চাউল বিতরণ করছে, চোখে পড়ছে। জেলা প্রশাসন বলছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে তারা। আমাদের এখানে 4 লক্ষাধিক মানুষ বানবাসী হয়েছে। আমাদের সরকারি সহায়তা অব্যাহত রয়েছে এবং একই সাথে প্রত্যেকটা ইউনিয়নে আমরা আলাদা করে রেস্কিউ টিম এবং ত্রাণ পৌঁছানোর টিম গঠন করে দিয়েছি। তবে বাঁশখালী ও চন্দনাশে বন্যার পানি কিছুটা নামলেও আবারও বৃষ্টিতে বাড়ছে পানি। রেল লাইনের পানি নামায় 5 দিন পর চট্টগ্রাম কক্সবাজারের সাথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম শহরেও আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছেন সেনা ও বিজিবি সদস্যরা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের প্রায় 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী এখনও লাখো মানুষ। এদিকে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। দুর্গতদের দাবি শুধু ত্রাণ নয়, তারা চান স্থায়ী সমাধান। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি। এখনো পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। প্রায় 35টি ইউনিয়ন তলিয়ে যায় বন্যার পানিতে। বর্তমানে ধীরে ধীরে বানের পানি কমতে শুরু করেছে। অনেকে বসত ভিটায় ফিরতে শুরু করেছেন, তবে রয়ে গেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। 4-5 দিন ধরে পানি মানুষ বাড়ি করে আসতে পারছে না, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। যদি দোয়া বলো খানি যদি দূর ডালি দিয়ে আর ঘর না ক্ষতিগ্রস্তদের অভিযোগ দুর্বল ও ভাঙা বেড়িবাঁধ এবং নদী ভাঙনের কারণেই এবারের বন্যায় ক্ষয়ক্ষতি বেড়েছে কয়েক গুণ। খালির যে বেড়িবাঁধ, এটা যদি মজবুতিকরণ এবং এটা যদি করে দেয় তাহলে আমাদের হাজার হাজার পরিবার নদী ভাঙ্গন বন্যা থেকে রক্ষা পাবো বলে আমি মনে করি। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এরই মধ্যে সরকারি খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। একটা জায়গা আছে যেখানে পানি নামার আপনার পটটুকরো সংঘর্ষিত, সেখানে কিন্তু পানি অনেক এলাকা থেকে মোটামুটি চকরিয়া এলাকাতে আপনার প্রায় আপনার বন্যার পানি আপনার নেমে গেছে, মোটামুটি কোনো ডেঞ্জার লেভেলে নাই। দীর্ঘদিন বেড়িবাঁধ না হওয়ার কারণে এখানে যত সমস্ত উন্নয়ন ভিতরের সবগুলা এরকম 1 বছর 2 বছর পরে বন্যায় জলোচ্ছ্বাসে ভেঙে তছনছ হয়ে যায়। এখন আমাদের একটাই চাহিদা, সেটা হচ্ছে বেড়িবাঁধ। শুধু ত্রাণ নয়, বেড়িবাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধান চান দুর্গতরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যা পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামে জলাবদ্ধতার অবস্থা এখন কেমন সেটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সামাদ। গতকালকে থেকে কিন্তু চট্টগ্রামে জলাবদ্ধতা না থাকলেও ভারী বর্ষণের কারণে আজকে সকাল থেকে পুনরায় চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টের যে নিচু এলাকাগুলো আছে সেখানে এখনো পর্যন্ত জলাবদ্ধতা আছে, যার কারণে নগরবাসী ভীষণ কষ্টে তাদের দিন পার করছেন এবং তাদের কর্ম জীবনে বা অফিস আদালত ব্যবসা বাণিজ্য যেতে নগরবাসী বেশ বেগ পেতে হচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু জলাবদ্ধতা এলাকায় যেখানে বন্যা কবলিত হয়েছে সেখানে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং একই সাথে চট্টগ্রাম মহানগরীর যে এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে পানি নেমে যাওয়ার জন্য দ্রুত যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় সেই জন্য প্রয়োজনীয়
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমরা সিডিএর সাথে কথা বলেছি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। তারা বলছেন যাতে জলাবদ্ধতা নিরসনের জন্য যা যা করণীয় দরকার তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন এবং এই ক্ষেত্রে আসলে বর্তমান পরিস্থিতিতে যেহেতু বৃষ্টি ভারী বর্ষণের কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেই জন্য এই পরিস্থিতির ধৈর্য ধরে মোকাবেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি আসলে এই জলাবদ্ধতার কারণে এবং ভারী বর্ষণের যেই বন্যা সৃষ্টি হয়েছে এর কারণে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী এবং একই সাথে আমরা হসপিটালগুলোতে খবর নিয়েছি, সেখানেও বলছেন আসলে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে। তবে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন আসলে এমন পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের প্রস্তুতি রয়েছে এবং এরকম যদি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা বিভিন্ন পয়েন্টগুলো ঘুরে দেখেছি, সেখানে কিন্তু সকাল থেকে গতকালকে জলাবদ্ধতা ছিল না চট্টগ্রাম মহানগরীতে, তবে আজকে গত রাতে ভারী বর্ষণের কারণে আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অনেক এলাকা থেকে পানি নেমে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু নিচু এলাকায় এখনো পর্যন্ত জলাবদ্ধতা রয়েছে এবং যার কারণে আসলে নগরবাসী তাদের গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে নারী এবং শিশুরা যারা বিভিন্ন কাজে প্রয়োজনে বাসা থেকে বের হতে হচ্ছে, তারা কিন্তু সীমাহীন কষ্টে তাদেরকে গন্তব্যে যেতে হচ্ছে। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, ব্যবসায়ীরা যেটি বলেছেন আসলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে তাদের বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত তারা বলছেন তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জলাবদ্ধতায় ভারী বর্ষণের কারণে। চট্টগ্রাম মহানগরীর যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে নিচু এলাকায় আছে তারা কিন্তু পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা যাব রাঙ্গামাটিতে আছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো, আপনি জানাবেন রাঙ্গামাটির সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আকরাম, আপনি যেমনটি বলছিলেন রাঙামাটিতে একই অবস্থা। রাঙামাটির প্রায় 4টি উপজেলায় প্লাবিত হয়েছে, প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এখনো। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি এবং মাঝারি ধরনের বৃষ্টি এখনো অব্যাহত আছে, যার কারণে উজান থেকে পাহাড়ি ঢল নামছে এবং এই পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির পাহাড়ি অঞ্চলে যে নিম্ন অঞ্চল আছে সেগুলি কিন্তু প্লাবিত হচ্ছে, নতুন নতুন জায়গায় প্লাবিত হচ্ছে, এমনটা তথ্য আমরা পেয়েছি। বিশেষ করে রাঙামাটির সীমান্তবর্তী এলাকা বাগাইছড়ি উপজেলা এবং বিলাইছড়ি উপজেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু রাঙামাটির সবচেয়ে দুর্গম উপজেলা, সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছাতে কষ্টসাধ্য ব্যাপার বলছেন স্থানীয় প্রশাসন। রাঙামাটির বিলাইছড়ির ফারুয়া উপজেলায় আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ত্রাণ কর্মকর্তা পরিদর্শন করেছেন এবং তারা সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করেছেন। সেখানকার যে প্রায় 11,000 মানুষ পানিবন্দী আছে এমনটা তথ্য আমাদেরকে জানিয়েছেন। তাদেরকে কিন্তু খাদ্য শস্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে 10 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। একই সাথে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন তাদেরকেও 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাদের সাথে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে যেটা জেনেছি, আশ্রয় কেন্দ্রে শুধুমাত্র খাবার দিলে হবে না, সেখানে হচ্ছে পর্যাপ্ত যে চিকিৎসা ব্যবস্থা সেটার ঘাটতি রয়েছে। এখনো পর্যন্ত কোনো মেডিকেল টিম ফারুয়া উপজেলায় পৌঁছায়নি এমনটা অভিযোগ তাদের আছে, যার কারণে পানিবাহিত রোগে তারা বেশি আক্রান্ত হচ্ছে। বিশেষ করে নারীরা স্যানিটাইজেশনের যে অভাব সেটি নিয়ে ভুগছে। রাঙামাটির বাগাইছড়ি এবং বিলাইছড়ি, লংগদু এবং বরকল উপজেলায় যেটা আমরা দেখেছি, সেখানে হচ্ছে সবচেয়ে বেশি খাবারের চেয়ে কাপড়ের সংকটও রয়েছে। কারণ যারা পানিবন্দী আছে তারা ঘর থেকে কিছুই বের করতে পারেনি, অনেকে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে এসেছেন। খাবারের পাশাপাশি যদি কাপড় এবং অন্যান্য সামগ্রীও তাদেরকে দেওয়া হয় তারা বন্যা কবলিতরা উপকৃত হবে এমনটা জানিয়েছেন। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে বান্দরবান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সম্রাট। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্রাট, আপনি জানাবেন আপনার এলাকায় বন্যা কবলিত যে মানুষ আছে তারা কি অবস্থায় আছে, তারা কি ত্রাণ সামগ্রী পাচ্ছেন, কি কি সমস্যা হচ্ছে তাদের? সম্রাট।
আপনাকে ধন্যবাদ। আপনি রাঙ্গামাটির পরিস্থিতি যেভাবে জানাচ্ছিলেন, আসলে আমরা আজকে সকাল থেকে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল ঘুরেছি এবং অনেক আশ্রয় কেন্দ্রে আমরা ঘুরেছি। আশ্রয় কেন্দ্রে ঘুরে আমরা বন্যার্তদের সাথে কথা বলেছি। এই মুহূর্তে তাদের যেটা দরকার শুকনো খাবার, এবং শুকনো খাবার এই জন্য যে তাদের শিশু খাদ্য প্রয়োজন, শুকনো খাবার প্রয়োজন, এবং পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাদ্য এবং খিচুড়ি রান্না করে সরবরাহ করলেও, এবং তাদের যে ছোট ছোট বাচ্চা আছে যাদেরকে জেলা প্রশাসন থেকে তাদেরকে শিশু খাদ্য সরবরাহ করার কথা ছিল, এখনো পর্যন্ত কোনো শিশুকে কোনো খাদ্য সরবরাহ করা হয়নি, এবং তাদেরকে রান্না করা খাবার সরবরাহ করা হলেও তাদেরকে কোনো শুকনো খাবার সরবরাহ করা হয়নি। আমরা আরো যেটা জানতে পেরেছি এবং বিভিন্ন মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতেছে যে এখনো পর্যন্ত যে 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্ধ হয়ে আছে, তাদের প্রধান প্রয়োজন হচ্ছে শুকনো খাবার। তারা শুকনো খাবারের স্বল্পতায় ভুগছে, তারা অনেক তাদের কাছে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আমরা এই বিষয়ে তারা আমাদের সহযোগিতা চেয়েছিলেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে তারা তাদের যে চাহিদা মতো শুকনো খাবার এবং খাবার সরবরাহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাকে আরো জানাতে চাই যে বান্দরবানে এখনো পর্যন্ত বান্দরবানের সাথে সারা দেশের শহর যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে, কেননা এই যে রাঙ্গামাটির সাথে এই মুহূর্তে বান্দরবানের সড়ক বিচ্ছিন্ন রয়েছে। রাঙ্গামাটির অর্ধেক পথে যে ব্রিজ ধসে গেছে, ধসে পড়ার কারণে তাদের গতকাল থেকে এই বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এবং বান্দরবানের যে ছোট ছোট রাস্তাগুলো বন্ধ তলিয়ে যাওয়ায় এবং সারা দেশের সাথে বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ছিল বান্দরবানের সর্বশেষ তথ্য। এখন যাচ্ছি নোয়াখালী থেকে জানাবেন আমাদের সহকর্মী সোহাগ, আপনি জানাবেন যে নোয়াখালী বন্যার কি পরিস্থিতি। আপনি যেমনটা বান্দরবান থেকে জানিয়েছেন, আমি আছি নোয়াখালীতে। আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নোয়াখালীতে। বিশেষ করে নোয়াখালী পৌরসভা সহ হাতিয়া নোয়াখালীর একটি বিচ্ছিন্ন এলাকা। ওই হাতিয়া এলাকাতে কিছু নিম্ন এলাকায়, নিচু এলাকাতে পানি উঠেছে এবং মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নাই। কিন্তু আমি আছি এখন যেখানে একটি নোয়াখালী পৌরসভা, সামান্য নোয়াখালী পৌরসভায় আপনাকে জানিয়ে রাখি যে সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভায় বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে মানুষের এবং যানবাহন চলাচল এবং রিক্সা, সাইকেল, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচল খুবই দুর্ভোগ পাচ্ছে, নাগরিকের ভোগান্তি খুবই চরমে। আমি আপনাকে যদি একটু বলে রাখি যে নোয়াখালী পৌরসভা আসলে দীর্ঘদিন থেকে নোয়াখালী পৌরসভা দখল এবং দূষণের কারণে আসলে মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে। নোয়াখালী পৌরসভায় দখল দূষণের কারণে আসলে পানি সমস্যার সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভা বিভিন্ন সড়কে পানি উঠে যায় এবং দখল দূষণের কারণে আসলে পানিগুলো নামার কোনো ব্যবস্থা না, অন্যদিকে ড্রেনেজগুলোর অব্যবস্থার কারণে আসলে এ বিষয়ে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আপনাকে আমি যদি আরেকটু বলি যে আমি এই বিষয়ে আমি কথা বলছি নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং পানি এগুলা মুক্ত করার জন্য এবং দখল মুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। আসলে সব মিলে নোয়াখালী পৌরসভায় সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। আমি ফিরছি স্টুডিওতে। সামাদ, আকরাম, মোমুর সম্রাট এবং সোহাগ, আপনাদেরকে ধন্যবাদ। কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষ। বন্যার পানি কমলেও এখন অধিকাংশ এলাকা পানির নিচে। দুর্ভোগে দুর্গতরা। সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন ইরফানুল হাসান। সপ্তাহ পূর্ণ হলো আজ। গত রোববার থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে, যার ফলে কক্সবাজার জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং এই বন্যার পানি কিছু আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং উজান থেকে যে পানি নেমে যাচ্ছে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখন একেবারে তীব্র গতিতে সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে বন্যার যে পানি সেটি, এবং এরই ফলে কিন্তু কক্সবাজারের বিভিন্ন এলাকায় যেখানে পানিতে ডুবেছে সেগুলো আস্তে আস্তে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জীবনযাত্রা। তবে এবারে কক্সবাজারে যে বন্যা হয়েছে এতে করে এখানে কক্সবাজারে প্রায় 25 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এটি কক্সবাজারে এবারের বর্ষাকাল মানুষের জন্য এক প্রকার ভয় এবং আতঙ্কের কাল হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ সহযোগিতা দেওয়ার কথা, সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়ার কথা, সেটি আসলে মানুষ সেভাবে পায়নি, যার ফলে কিন্তু এখানকার মানুষের মাঝে বেশ
ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে বন্যায় প্রশাসনের হিসেব অনুযায়ী 1.5 লাখ মানুষ পানিবন্দী থাকলেও সরকারি সহযোগিতা এসেছে মাত্র 30 লাখ টাকা, যা একজনের ভাগে মাত্র 20 টাকা করে পড়ে। ফলে এখানকার যারা কক্সবাজার জেলায় যারা বন্যার্থ রয়েছেন তাদের মাঝে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে। যথাসময়ে অনেকেই সরকারি সহযোগিতা পায়নি। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে সহযোগিতা এসেছে সেটি মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। তবে কক্সবাজারে এবারের যে বন্যা পরিস্থিতি, এতে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, ফলে মানুষের মাঝে বর্ষার সময়টি আসলে এক প্রকার আতঙ্কের কাল হয়ে দাঁড়িয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত কিছুটা যেহেতু কমে এসেছে, বন্যা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যেতে পারে। এই ছিল কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। পাহাড় থেকে নেমে গেলে ঘর ভেঙে দিতে পারে পাহারাদাররা, লুট হয়ে যেতে পারে শেষ সম্বলটুকু। তাই মৃত্যু ঝুঁকি থাকলেও পাহাড়ে বা তার পাদদেশে তৈরি করা ভিটা ছাড়তে চায় না মানুষ। পরিবেশবাদীরা বলছেন পাহাড় কাটা, দখল রাজত্ব ধরে রাখা আর প্রশাসনের উদাসীনতার কারণেই হচ্ছে পাহাড় দখল। তাদের তৎপরতা দেখা যায় শুধু বর্ষা এলে। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় নাইম আলচিকোর প্রতিবেদন। বান্দরবানের লামার বড়ইতলিপাড়া দুর্গম এই পাহাড়ে বসবাস কয়েকশো পরিবারের। বন্যায় চারদিক প্লাবিত হওয়ায় ডুবে গেছে পাহাড়ের সাথে লোকালয়ের একমাত্র সড়কটি। চকরিয়ার আমতলিপাড়ার এই দুর্গম পথ দেখেই বোঝা যায় এখানকার মানুষের জীবন কতটা কষ্টদায়ক, আর এই বন্যা তাদের জীবন করে তুলেছে আরো দুর্বিষহ। পাহাড় কেটে ছোট ছোট ঘর বানিয়ে বসবাস করছেন হতদরিদ্র মানুষ। পাহাড় কেটে বানানো হয়েছে স্কুলও। ফলে এই বর্ষায় অরক্ষিত পাহাড় আছড়ে পড়েছে বিদ্যালয়টির একটি ক্লাসরুমে, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাকি কক্ষগুলো রয়েছে ঝুঁকির মধ্যেই। এখানকার আরেক বাসিন্দা মিনা আক্তার অপলক দৃষ্টিতে তাকিয়ে তার শোবার ঘরটির ওপর ধসে পড়েছে পাহাড়। কপাল গুনে প্রাণে বাঁচলেও ঝুঁকি জেনেও ছাড়তে নারাজ নিজ ভিটা। ও মাছ যাইবার মতন তো হনমিকের রাস্তা নাই, নইলে তো বাজি কি সহ্য যাবে না, এটা সহ্য না যার আমার কি করছ। যদি শত জায়গা যদি এক করো তাকে যে 10 বারে জামি টামবে এখন বেলা আইলে তো হইলে পারে তেন কিন্তু লাগছিলাম দে খাওয়া দাওয়া হই এর টাইম না তোর 2টা বাজে পার আইবি। পাহাড়বাসীরা জানান তাদের এলাকা থেকে আশ্রয় কেন্দ্র অনেক দূরে, তার উপর ঘর ছাড়লে রয়েছে দখল ও লুটপাটের ঝুঁকি। আমাদের এখানে যেটা আশ্রয় কেন্দ্র আছে এখানেও তো পাহাড় ধসে পড়ছে, কোথায় যাবো? এখানে কোনো আশ্রয় কেন্দ্র নাই। এখান থেকে আশ্রয় কেন্দ্র যেতে হলে প্রায় 3 কিলোমিটার যেতে হবে। এই যে বাড়িতে মাল সামান আছে, মনে করেন এরা ছাগল আছে, এখানকার যদি এরা চলে যায় বাড়ির মালামাল সব লুট করে নিয়ে যাবে। পরিবেশবাদীরা বলছেন পাহাড় কাটার সময় দায়িত্বশীল সংস্থাগুলোর কোনো তৎপরতা দেখা যায় না। তাই বর্ষা এলে পাহাড়ের পাদদেশ বা ওপর থেকে মানুষকে সরানোর কাজকে অপতৎপরতাই বলছেন তারা। বর্ষা মৌসুম আসলে, বন্যা শুরু হলে কিংবা বৃষ্টি শুরু হলে প্রশাসন যেভাবে পাহাড় রক্ষার জন্য আন্তরিকতা দেখায়, এটা যদি সারা বছর থাকতো তাহলে কক্সবাজারে কোনো ধরনের পাহাড় ধসের কোনো ঘটনা ঘটতো না এবং পাহাড় কাটারও কোনো শক্তি সৃষ্টি হতো না। প্রতি বর্ষায় মানুষ সরানোর উদ্যোগ নয়, পাহাড় কাটা ও দখল ঠেকাতেই কার্যকর পদক্ষেপ চায় পরিবেশবাদী সংগঠনগুলো। নাইম আলচিকো, লামা, বান্দরবান। দেশের মানুষের এই দুর্যোগকালীন সময় ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যে কারণেই হোক সরকার বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে পারছে না, কষ্ট পাচ্ছে দুর্গতরা। চট্টগ্রামের আনোয়ারায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি এসব কথা বলেন। তাই পরিস্থিতি মোকাবেলায় দল মত নির্বিশেষে সামর্থ্যবান ও ছাত্র সমাজ সহ জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সরকার অবহেলা হোক বা যে কারণে হোক সরকার পারতেছে না, এখন দোষ দিয়ে লাভ নাই। মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে। ফলে আমরা যদি যাদের সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসি, আমরা আশা করি দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়, আমরা এই মানুষগুলোকে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো, তাদের কষ্ট কিছুটা দূর করতে পারবো। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।